পুতিনের জায়গায় অন্য কেউ থাকলেও কিয়েভে হামলা চালাতেন বললেন ট্রাম্প। গাজা পুনর্গঠনে আরব লীগের পরিকল্পনায় ফ্রান্স, জার্মানি ও ইতালির সমর্থন। যুদ্ধবিরতির পরবর্তী ধাপ আলোচনায় কাতারে প্রতিনিধি পাঠাচ্ছে ইসরায়েল। সমাধান নয়, মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারে মরিয়া যুক্তরাষ্ট্র। অভিযোগ ইরানের। ট্রাম্পের সঙ্গে পরমাণু আলোচনায় বসতে নারাজ সর্বোচ্চ নেতা খামেনি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শাখাওয়াত হোসেন শাহ। পুতিনের জায়গায় অন্য কোনো নেতা থাকলে ইউক্রেনে একইভাবে হামলা চালাতেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই মন্তব্যের মাত্র কয়েক ঘন্টা পরেই ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেৎস্ক ও খার্কিভে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় অন্তত 25 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় 30 জন। এ হামলায় বহু ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এত কিছুর পরও ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য যুক্তরাষ্ট্রের উপরেই ভরসা করছেন ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার সকালেই যুদ্ধবন্ধের বিষয়ে রাশিয়াকে এক ধরনের হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত রাশিয়ার বিষয়ে নরম মনোভাব দেখানো হবে না বলে মন্তব্য করেন তিনি। এমন হুঁশিয়ারির মাত্র কয়েক ঘন্টা পরেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা করেন ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের সামনে বলেন তিনি পুতিনকে বিশ্বাস করেন। রাশিয়ার সঙ্গে বোঝাপড়া অনেক সহজ বলে মন্তব্য করেন তিনি। শুক্রবার পুতিনের প্রশংসা করতে গিয়ে ইউক্রেনে রাশিয়ার হামলা প্রসঙ্গে ট্রাম্প বলেন পুতিন যা করছেন তার জায়গায় এই মুহূর্তে অন্য যে কেউ থাকলে তাই করতেন। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন পুতিন এই যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠা করতে চান। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে শান্তি প্রক্রিয়া দ্রুততর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এই বিষয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বেশ কয়েকবার ফোনালাপ হয়েছে বলে দাবি করেন তিনি। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। গাজা পুনর্গঠনে আরব লীগ অনুমোদিত $5,300 কোটি পরিকল্পনাকে সমর্থন জানিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা। ওআইসির পাশাপাশি এই পরিকল্পনাকে সমর্থন দিয়েছেন ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা। এ পরিকল্পনা উপত্যকাটির পুনর্গঠনে বাস্তবসম্মত সমাধান দিচ্ছে বলে মন্তব্য করেন তারা। এদিকে যুদ্ধবিরতি নিয়ে ধোঁয়াশার মধ্যেই কাতারে প্রতিনিধি দল পাঠাচ্ছে ইসরায়েল। হামাস অস্থায়ী যুদ্ধবিরতিতে নয় বরং স্থায়ী সমাধানের দিকে যেতে চায় বলে জানিয়েছে সংগঠনটির শীর্ষ নেতা। গাজায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে হাজারো স্বপ্ন। মানবিক বিপর্যয়ের মধ্যেও চলছে কূটনৈতিক বোঝাপড়া। গাজা দখল ও বাসিন্দাদের বাস্তুচ্যুত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিপরীতে আরব লীগের $53 বিলিয়ন পরিকল্পনাকে গ্রহণ করেছে ইসলামিক সহযোগিতা সংস্থা। স্থানীয় সময় শনিবার সৌদি আরবের জেদ্দায় এক জরুরি বৈঠক শেষে প্রস্তাবটি অনুমোদন করা হয়। একই সঙ্গে আঞ্চলিক উদ্যোগকে সমর্থন দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায় সংস্থাটি। বার্তা সংস্থা রয়টার্স জানায় একই দিনে ইউরোপের 4টি দেশ ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্য আরব লীগের এই পরিকল্পনাকে সমর্থন জানিয়েছে। 4টি দেশের যৌথ বিবৃতিতে বলা হয় এই পরিকল্পনা গাজা পুনর্গঠনে একটি বাস্তবসম্মত সমাধান দিচ্ছে। এটি কার্যকর হলে গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের জীবনমানের উন্নতি হবে। এর মধ্যে যুদ্ধবিরতি আলোচনা এগিয়ে নিতে কাতারের রাজধানী দোহায় একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। এদিকে হামাসের শীর্ষ নেতা মাহমুদ মারদাউই জানিয়েছেন তারা কোনো অস্থায়ী যুদ্ধবিরতিতে আগ্রহী নয়। যুক্তরাষ্ট্রের দাদাগিরির তীব্র সমালোচনা করে দেশটির সঙ্গে পরমাণু আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ওয়াশিংটনের মূল উদ্দেশ্য সমস্যার সমাধান নয় বরং মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য বিস্তার করা বলে অভিযোগ তার। এদিকে জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা জানিয়েছে তেহরানের পরমাণু কার্যক্রম সীমিত করতে কূটনৈতিক সমাধানের সময় দ্রুত ফুরিয়ে আসছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। স্থানীয় সময় শনিবার তেহরানের এক ভাষণে খামেনি অভিযোগ করেন যুক্তরাষ্ট্র শুধু পরমাণু ইস্যুতেই নয় বরং ইরানের প্রতিরক্ষা সক্ষমতা ও আন্তর্জাতিক সম্পর্কেও শর্ত চাপিয়ে দিতে চায়। তিনি আরও বলেন কিছু দাদাগিরি করা দেশ আলোচনা চায় কিন্তু তাদের উদ্দেশ্য সমস্যার সমাধান নয় বরং নিজেদের আধিপত্য বিস্তার। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর তেহরানের
বিরুদ্ধে সর্বোচ্চ চাপ কৌশল আবারও চালু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ইরানের প্রধান রপ্তানি খাত তেলের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলছে এসব নিষেধাজ্ঞার লক্ষ্য তেহরানকে অর্থনৈতিকভাবে আরও চাপে ফেলা। এদিকে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি সতর্ক করেছেন, ইরানের পারমাণবিক কার্যক্রম সীমিত করতে কূটনৈতিক প্রচেষ্টার সময় দ্রুত শেষ হয়ে আসছে। জাতিসংঘের পর্যবেক্ষক সংস্থার মতে তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ দ্রুত চালিয়ে যাচ্ছে। মার্কিন নিষেধাজ্ঞা ও গাজার চলমান যুদ্ধের কারণে উত্তেজনা তীব্র হওয়ায় ইরানের কর্মকর্তারা ক্রমবর্ধমানভাবে সামরিক সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টা করছে বলে জানায় সংস্থাটি। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে পরমাণু অস্ত্র আরও বাড়াতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। এর কারণে মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাতের আশঙ্কা দেখা দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রশাসনিক কর্মকর্তাদের ছাঁটাই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রণালয়ের হবে বলে সাফ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইলন মাস্কের DOGE শুধুমাত্র পরামর্শদাতা হিসেবে কাজ করবে বলেও জানান তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রাম্পের মন্ত্রিসভার বৈঠকে মাস্কের সঙ্গে মন্ত্রীদের বাকবিতণ্ডার এক পর্যায়ে প্রেসিডেন্ট এই মন্তব্য করে বলে জানিয়েছেন বিভিন্ন গণমাধ্যম। যদিও ট্রাম্পের দাবি বৈঠকে কোনো ধরনের তর্কাতর্কি হয়নি। ট্রাম্প মাস্ক বন্ধুত্ব এবং মার্কিন প্রশাসনে ধনকুবের ইলন মাস্কের নিরঙ্কুশ ক্ষমতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শাসনামলের সবচেয়ে সমালোচিত বিষয়গুলোর মধ্যে অন্যতম। বিশেষ করে সরকারি খরচ কমাতে প্রশাসনিক কর্মকর্তাদের ছাঁটাইয়ের যে ক্ষমতা মাস্ককে দেয়া হয়েছিল তা দেশটির নাগরিকদের রাজপথে নামতেও বাধ্য করেছে। অবশ্য ট্রাম্প বরাবরই মিত্র ইলন মাস্কের হয়ে সাফাই গিয়েছেন। তবে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মন্ত্রিসভার এক বৈঠকে দেখা যায় ভিন্ন চিত্র। মন্ত্রিপরিষদের সদস্যদের সামনেই কর্মী ছাঁটাইয়ে ইলন মাস্কের DOGE কে শুধুমাত্র পরামর্শদাতা হিসেবে ক্ষমতা সীমিত করে দেন ট্রাম্প। আমি চাই মন্ত্রিপরিষদের সদস্যরা যাদের চান, যাদের প্রয়োজন সবাইকে রাখুন। আমরা চাই তারা ভালো লোকদের রাখুক। ইলন এবং তার দল তাদের শুধু পর্যবেক্ষণ করবে। বিভিন্ন গণমাধ্যমের তথ্যানুযায়ী মন্ত্রিসভার বৈঠক চলাকালীন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বিরুদ্ধে তার মন্ত্রণালয় থেকে যথেষ্ট সংখ্যক কর্মী ছাঁটাই করতে ব্যর্থ হওয়ার অভিযোগ তোলেন মাস্ক। পররাষ্ট্রমন্ত্রী রুবিও টেলিভিশনেই ভালো বলে মন্তব্য করে বসেন তিনি। এক পর্যায়ে পরিবহন মন্ত্রী শন ডাফির সঙ্গেও তার মতবিরোধ দেখা দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় ডোনাল্ড ট্রাম্প হস্তক্ষেপ করে বলেন, প্রশাসনিক কর্মকর্তাদের ছাঁটাই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রণালয়ের হবে। ইলন মাস্কের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি DOGE শুধুমাত্র পরামর্শদাতা হিসেবে কাজ করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টেও এমন কথা বলেন ট্রাম্প। যদিও মন্ত্রিসভার আলোচনায় বাকবিতণ্ডার বিষয়টি অস্বীকার করেছেন ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের কোনো ঘটনা বৈঠকে ঘটেনি, বরঞ্চ গণমাধ্যমে বিষয়টি অতিরঞ্জিত করছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র দ্য নিউ ইয়র্ক টাইমসকে বলেন, পররাষ্ট্রমন্ত্রী রুবিও মনে করেন বৈঠকে খোলামেলা ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। এ নিয়ে বিবিসি আরও মন্তব্য করার অনুরোধ জানালে হোয়াইট হাউস সাড়া দেয়নি। এই অবস্থায় ট্রাম্প ও মাস্কের দুর্দান্ত অংশীদারির সম্পর্কে শেষমেশ ফাটল ধরবে এমন গুঞ্জন শোনা যাচ্ছে বিভিন্ন মহলে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। থেকে মুক্ত হলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউল। শনিবার তাকে বন্দিশালা থেকে ছেড়ে দেওয়া হয়। এ সময় সেখানে ভিড় করেন ইউলের সমর্থকরা। আদালতের রায়ের বিরুদ্ধে বিরোধী আইনজীবীরা আবেদন না করার সিদ্ধান্ত নিলে ইউলকে ছেড়ে দেওয়া হয়। এর আগে শুক্রবার তার গ্রেফতারি পরোয়ানা বাতিল করেন সিউলের আদালত। রায় অনুযায়ী তিনি আটক না থেকেই বিদ্রোহের অভিযোগে বিচারের সম্মুখীন হতে পারবেন। দেশটিতে সামরিক আইন জারির চেষ্টার অভিযোগে 15 জানুয়ারি থেকে আটক ছিলেন ইউল। আন্তর্জাতিক সময় আরও থাকছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে বিদায়ী সংবর্ধনা। দেশকে শক্তিশালী করে গড়ে তুলেছেন বলে মন্তব্য। অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশি সহ বিভিন্ন দেশের প্রবাসীরা। ব্রিসবেন উপকূলে আছড়ে পড়েছে সাইক্লোন আলফ্রেড। স্থানীয় সময় শনিবার সকালে কিছুটা দুর্বল হয়ে লোকালয়ে আঘাত হানে ঝড়টি। এই আঘাতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সাইক্লোনের প্রভাবে কুইন্সল্যান্ড ও
নিউ সাউথ ওয়েলসে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ৩ লাখেরও বেশি বাড়িঘর। অস্ট্রেলিয়া থেকে বিস্তারিত SM আমিনুল রুবেলের রিপোর্টে। শনিবার স্থানীয় সময় সকালে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলে আঘাত হানে সাইক্লোন আলফ্রেড। 1974 সালের পর এই প্রথম অঞ্চলটি গ্রীষ্মকালীন ঝড়ের কবলে পড়ল। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 95 কিলোমিটার। ঘূর্ণিঝড় আলফ্রেডের প্রভাবে বিপাকে পড়েছেন কুইন্সল্যান্ড ও উত্তর নিউ সাউথ ওয়েলসের উপকূলের প্রায় 40 লাখ বাসিন্দা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে কয়েক লাখ ঘরবাড়ি ও হাসপাতালের। প্রায় 6 থেকে 9 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে ডুবে গেছে কয়েকটি নদী তীরবর্তী এলাকা। আজ আমরা দেখেছি শিশুরা বাইরে খেলাধুলা করছে আর অনেকেই বন্যার পানির মধ্য দিয়ে চলাচল করছেন। বর্তমানে আমাদের টিম ভাঙা গাছ ও ছিঁড়ে যাওয়া বিদ্যুৎ সরবরাহ লাইন সরাতে ব্যস্ত। আগামী সোমবার থেকে আবারও সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানিয়েছে স্থানীয় সরকার। ব্রিসবেন, গোল্ড কোস্ট ও সানশাইন কোস্ট আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হতে পারে রোববার থেকে। তুলনামূলকভাবে শহরের উঁচু এলাকায় প্রবাসী বাংলাদেশিরা বসবাস করায় দুর্যোগ থেকে নিরাপদ আছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন অনেকে। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার কবলে ইরাকের রাজধানী বাগদাদ। শহরের প্রধান সড়কগুলোতে পানি জমে যাওয়ায় ব্যাহত হয় যান চলাচল। দুর্ভোগে পড়েন বাসিন্দারা। স্থানীয় সময় শুক্রবার দুপুর থেকে শুরু হওয়া বৃষ্টিপাত রাতভর চলায় বাগদাদের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। সড়কের বিভিন্ন স্থানে বিকল হয়ে পড়ে বহু গাড়ি। কিছু যান সেতু ও আন্ডারপাসের নিচেও আটকা পড়ে। পরে জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু করে বাগদাদের ফায়ার সার্ভিস। সড়কে জমে থাকা পানি অপসারণে ব্যবহার করা হয় পাম্পিং ট্রাক। দাবানলের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। স্থানীয় সময় শনিবার অঙ্গরাজ্যটির ওয়েস্ট হ্যাম্পটনে 4টি সক্রিয় আগুনের সৃষ্টি হয়। এতে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে 2টি বাণিজ্যিক ভবন। বন্ধ হয়ে গেছে ওয়েস্ট হ্যাম্পটনের সৈকতের আশপাশের রাস্তাঘাট। আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের 80টি ইউনিট। নিরাপত্তা নিশ্চিতে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। ক্ষতিগ্রস্ত অঞ্চলটিতে জরুরি অবস্থা জারি করেছে নিউ ইয়র্কের গভর্নর। পৃথিবীর সবচেয়ে বড় এবং প্রাচীন হিমশৈল দক্ষিণ আটলান্টিক মহাসাগরে সাউথ জর্জিয়া দ্বীপের উপকূলে আটকে আছে। ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে জানায় উষ্ণ পানিতে থাকায় হিমশৈলটি গলনের হার দ্রুত বাড়ছে এবং এটি ছোট ছোট টুকরোয় বিভক্ত হতে পারে। বিজ্ঞানীরা বলছেন হিমশৈলটি গলে গেলে সমুদ্রের স্রোত ও জীববৈচিত্র্যে দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে। 1986 সালে গঠিত এই হিমশৈলটি 2020 সালে ভাসতে শুরু করে। দেখছেন আন্তর্জাতিক সময়। কানাডার মন্ট্রিয়লে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এ সময় জাস্টিন ট্রুডো প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়েই কানাডাকে শক্তিশালী ও উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে পেরেছেন। এই সভায় বাংলাদেশ, ভারত সহ বিভিন্ন দেশের প্রবাসীরা উপস্থিত ছিলেন। ট্রুডো বাংলাদেশি লিবারেল পার্টির সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ছবি তোলেন। কানাডা থেকে শরীফ ইকবাল চৌধুরীর পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিদায়ী অনুষ্ঠান উপলক্ষে স্থানীয় সময় শুক্রবার মন্ট্রিয়ালে এক সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মন্ট্রিয়ালের পাপিনিউ এলাকার 3 বারের এমপি ছিলেন। আনুষ্ঠানিকভাবে তিনি পাপিনিউ রাইডিংয়ের লিবারেল মেম্বারদের কাছ থেকে বিদায় নিলেন। রাইডিংয়ের সদস্যরা তাকে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানিয়েছেন। এ সভায় বাংলাদেশ, গ্রিস, ভারত, পাকিস্তান, ইতালি সহ বিভিন্ন দেশের প্রবাসীরা উপস্থিত ছিলেন। এই সময় ট্রুডো বলেন, তাদের ভোটে নির্বাচিত হয়েই তিনি এমপি ও প্রধানমন্ত্রী হয়ে কানাডাকে সুন্দর ও গতিময় করে তুলেছেন। কানাডার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত নিরলস ও অতন্ত্র প্রহরীর মতো কাজ করেছি। একটি শক্তিশালী ও উন্নত দেশ হিসেবে কানাডাকে পৃথিবীর মানচিত্রে স্থান করাতে সক্ষম হয়েছি। গৃহহীন, আশ্রয়হীন পরিবারের জন্য বাসস্থানের ব্যবস্থা করেছি এবং আগামীতে আরও 1 লাখ বাসস্থানের কাজ প্রায় শেষ পর্যায়ে।
লিবারেল পার্টির সমর্থক ও পাপি নিউ রাইডিং এর সব ভোটারদেরকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শক্তিশালী ও সুন্দর কানাডা গড়ার আহ্বান জানান জাস্টিন ট্রুডো। এই সময় তিনি কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি লিবারেল পার্টির সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। অনেক সাথে ছিলাম এবং অনেক কাজ করছি, এভরি ইলেকশনে আমরা ওনার সাহায্য করছি। যেদিন প্রথম এই এলাকায় এসেছিলেন এবং নমিনেশনের জন্য ভোট করেছিলেন আরেকজন প্রতিদ্বন্দ্বীর সাথে, আমরা সেই থেকে জাস্টিন ট্রুডোর সাথে জড়িত এবং আমরা প্রাউড পাপি নিউর অধিবাসী যে আমরা আমাদের পার্লামেন্ট মেম্বারকে আমরা অটোয় পাঠাতে পেরেছি। কানাডাকে আমরা শক্তিশালী করতে চাই ঐক্যবদ্ধভাবে এবং সব কিছু প্রতিবন্ধকতাকে দূর করতে চাই। আমরা বাঙালি কমিউনিটির অনেকেই এখানে এসেছি, আমাদের সাপোর্ট সবসময়। একজন কানাডিয়ান হিসেবে আমি গর্বিত লিবারেলের একজন মেম্বার হিসেবে। পরবর্তী লিবারেল পার্টির প্রধানকে সহযোগিতা করার জন্য লিবারেল সদস্যদের অনুরোধ করেন ট্রুডো। সময় সংবাদ, কানাডা। আন্তর্জাতিক সময়। নারী দিবস উপলক্ষে বিক্ষোভ হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। দিবসটি উপলক্ষে তুরস্ক, স্পেন ও সার্বিয়ার রাজপথ দখল করেন নারী জীবনের নানা সংকট ও প্রতিকূলতার বিরুদ্ধে দিনটিকে ঘিরে আওয়াজ তোলেন তারা। প্রতিবাদ জানান বিশ্বব্যাপী নারীদের প্রতি চলমান সহিংসতা ও অসমতার বিরুদ্ধে। বেগুনি রঙের পোশাকে নারীদের এই জমায়েত ও জ্বালাময়ী স্লোগান বিশেষ একটি দিনকে ঘিরে। ৮ মার্চ বিশ্ব নারী দিবস। দেশকাল ভাষা যত যাই ভিন্ন হোক, সব নারীদের দাবিতে একই মেলবন্ধনের সুর। নারী জীবনের নানা সংকট ও প্রতিকূলতার বিরুদ্ধে দিনটিকে ঘিরে আওয়াজ তোলেন বিশ্বের বিভিন্ন দেশের নারীরা। স্থানীয় সময় শনিবার দিবসটি উপলক্ষে তুরস্কের ইস্তাম্বুলের রাজপথ দখল করেন সব বয়সের নারীরা। বিক্ষোভ করেন নারীদের প্রতি দীর্ঘদিন ধরে হয়ে আসা সহিংসতা ও অসমতার বিরুদ্ধে। মাতৃত্ব ও পারিবারিক জীবনের বেড়াজালে নারীদের আবদ্ধ করে সমাজ ও রাষ্ট্রে নারীদের পরিসর ছোট করার চেষ্টার প্রতিও প্রতিবাদ জানান তারা। পুরুষতান্ত্রিক সমাজে ঘরে, বাইরে ও কর্মক্ষেত্রে নারী পরিচয়ের জন্য নারীদের যেসব প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়, সেসবের বিরুদ্ধেও আওয়াজ তোলেন সমবেত নারীরা। নারীরা মুক্ত হোক। আমি চাই আমরা নারীরা যেন পুরুষের অনুমতি ছাড়াই বাইরে যেতে পারি, যেন রাত হয়ে গেলেও ঘরে ফিরতে ভয় না লাগে আমাদের। আমি সারা বিশ্বের নারীদের মুক্তি চাই। দিবসটি উপলক্ষে স্পেনের মাদ্রিদের রাজপথ দখল করেন বিভিন্ন বয়সের নারীরা। নারীবাদের রাজনৈতিক অবস্থানের বিষয়ও ফুটে ওঠে তাদের স্লোগানে। নারী জন্মের চেতনার প্রতীক হিসেবে পোশাকেও রেখেছেন বেগুনি রং। আমাদের এখনো হত্যা করা হচ্ছে, এখনো সমাজের অনেক কিছু বদলাতে হবে। আমরা ও আমাদের আগের প্রজন্ম যেসব অসমতার মধ্যে দিয়ে গেছে, আমরা চাই না একই সমস্যা পরবর্তী প্রজন্মের নারীরা ভোগ করুক। নারী অধিকারের দাবিতে বিক্ষোভে উত্তাল ইউরোপের দেশ সার্বিয়াও। শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিক্ষোভ করেছেন শত শত নারী। দেশব্যাপী নারীদের লক্ষ্য করে যেসব সহিংসতা হয় তার বিরুদ্ধে প্রতিবাদ জানান বিক্ষোভরত নারীরা। কাকুলি আখতার, সময় সংবাদ। যুগ যুগ ধরে নারীকে শোষণ, বঞ্চনা, অবহেলা ও নির্যাতনের বিরুদ্ধে ফিনল্যান্ডে সমাবেশ হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানী হেলসিঙ্কিতে হাজারো মানুষ রাস্তায় নামেন। ফিলিস্তিনের নারীদের উপর সহিংসতা বন্ধের দাবিতে স্লোগান তুলে প্রতিবাদ জানান তারা। হেলসিঙ্কি থেকে বিস্তারিত জানাচ্ছেন মহিউদ্দিন মধু। নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছেন, তাদের হাতে ফেস্টুন, ব্যানার ও প্ল্যাকার্ড, যেখানে নারীর অধিকার, প্রতিবাদ আর সমতার দাবি। গগনবিদারী স্লোগানে মুখরিত পুরো এলাকা। বাদ্যযন্ত্রের তালে তালে বিদ্রোহী সুরে উঠছে প্রতিবাদের গান। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির ঐতিহাসিক সিনেট স্কোয়ারে জড়ো হন হাজারো মানুষ। এটি শুধু একটি দিবস পালন নয়, নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে এক জোরালো প্রতিবাদ। দেশটির সাবেক প্রধানমন্ত্রী সহ বর্তমান এমপি ও মন্ত্রীরাও যোগ দেন এই সমাবেশে। তারা সবাই নারীর প্রতি সহিংসতা বন্ধে সচেতনতা তৈরির আহ্বান জানান। লিঙ্গ বৈষম্য একটা বৈশ্বিক আন্দোলন, যার প্রভাব ফিনল্যান্ডেও পড়ছে। 2025 সালে এসেও পুরুষের সমান স্যালারি পায় না নারী। এটা মেনে নেওয়া যায় না। গুগল এখন তাদের ক্যালেন্ডারে নারী দিবস পালন করছে না। এটা হতাশাজনক। অধিকার ক্ষুণ্ণত হচ্ছে
এবং এটি ইনডোরই বেশি হচ্ছে। তো এই জন্যই ফিনল্যান্ডেও ইভেন ফিনিশরাও অনেক ক্ষেত্রে তাদের অধিকার বঞ্চিত হলেও বুঝে উঠতে পারে না। তো এই বিষয়টাকে তুলে ধরার জন্যই এই যে দেখেন এমন বড় একটা উন্নত দেশ যেখানে আপনারা নিজেরাই জানেন যে নারী অধিকার একেবারে পৃথিবীর টপ লেভেলগুলোর মধ্যে একটাতে, বাট স্টিল এখানেও মহিলাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। প্রতিবাদে ফিলিস্তিনের নারীদের প্রতি সংহতি প্রকাশ ছিল অন্যতম বিষয়। তাদের উপর চলমান সহিংসতা বন্ধের দাবি ওঠে বারবার। উপস্থিত সবাই ইসরায়েলের নীতির বিরুদ্ধে সোচ্চার হন এবং ফিলিস্তিনি নারীদের অধিকারের পক্ষে স্লোগান দেন। ফিলিস্তিনে 20,000 নারীর প্রতি সহিংসতা ও খুন করা হয়েছে। আমরা বিশ্বাস করি নারী সম অধিকার ও স্বাধীনতা ভোগ করবে। ফিলিস্তিনে গণহত্যা চলছে, নারীর প্রতি সহিংসতা চলছে। আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো, তাদের সহায়তা করা। তাই এখানে এসেছি। প্রায় 3 ঘন্টার এই সমাবেশ শেষে বর্ণাঢ্য পদযাত্রা হয়। সিনেট স্কয়ার থেকে যাত্রা করে এই মিছিল হেলসিঙ্কি ইউনিভার্সিটি হয়ে সিটি সেন্টারে গিয়ে শেষ হয়। ফিনল্যান্ডের ঐতিহাসিক এই সিনেট স্কয়ারে আজ হাজার হাজার মানুষ একত্রিত হয়েছেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তারা এবারে স্লোগান দিচ্ছেন গাজায় নিপীড়িত নারী ও শিশুর অধিকার রক্ষার্থে। নারী অধিকার রক্ষার্থে সবাইকে যেভাবে এগিয়ে আসতে হবে, একই সাথে গাজা যারা নিপীড়িত হচ্ছেন তাদের নিয়েও আওয়াজ তুলতে হবে, এই বার্তা আসছে এখান থেকে। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, হেলসিঙ্কি, ফিনল্যান্ড। আন্তর্জাতিক সময়। স্পেনের গুগেনহাম জাদুঘরে প্রথমবারের মতো চালু হলো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নির্ভর স্বপ্নের ঘর বা ড্রিমিং রুম, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে স্থাপত্যের নতুন এক রূপ তুলে ধরেছেন শিল্পী রেফিক আনাদোল। গুগেনহাইম জাদুঘরের ভেতরে আলোর খেলা, রঙের বৈচিত্র্য আর নড়াচড়া সবই যেন জীবন্ত এক শিল্পকর্ম। লিভিং আর্কিটেকচার গেরি শিরোনামে তুর্কি মার্কিন শিল্পী রেফিক আনাদোল কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে গুগেনহাইম জাদুঘরের স্থপতি ফ্র্যাঙ্ক গেরি এই কাজকে নতুনভাবে উপস্থাপন করেছেন। প্রথমবারের মতো একটি এআই সারাক্ষণ স্বপ্ন দেখছে। প্রতিদিন এটি নতুন চিত্রকর্ম ও ভাস্কর্য তৈরি করছে, তাই এর নাম দিয়েছি লিভিং আর্কিটেকচার। প্রদর্শনীতে ব্যবহার করা হয়েছে প্রায় 50টি প্রজেক্টর, যেখানে গেরির কাছ থেকে সংগ্রহ করা 20,000 পিক্সেল রেজলিউশনের 2.5 কোটি ছবি ব্যবহার করা হয়েছে। স্পেনের বিলবাও শহরে চলতি বছরের 6 মার্চ চালু হওয়া এই ইনস্টলেশন স্থাপত্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সংযোগে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার স্বপ্ন আর স্থাপত্যের ভবিষ্যৎকে এক সুতোয় বাঁধা এই ব্যতিক্রমী প্রদর্শনী দর্শকদের জন্য এনে দিচ্ছে নতুন এক অভিজ্ঞতা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। থাইল্যান্ডের আকাশে এক ভিন্নধর্মী প্রদর্শনীর আয়োজন করেছে চীনের বাই অ্যারোবেটিক টিম। চীন ও থাইল্যান্ডের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে এই আয়োজন করা হয়। বিশেষ এই শোতে অংশ নেয় চীনের পিপলস লিবারেশন আর্মির বিমান বাহিনীর 6টি J-10 যুদ্ধ বিমান। দক্ষ পাইলটদের শৈল্পিক উড়ান, চোখ ধাঁধানো গতিতে আকাশ জুড়ে তৈরি হয় রঙিন ধোঁয়ার রেখা। একের পর এক শৈল্পিক কৌশলে আকাশে চিত্র এঁকে বিমোহিত করা হয় উপস্থিত দর্শকদের। থাইল্যান্ডের আকাশে এই ভিন্নধর্মী প্রদর্শনীর আয়োজন করেছে চীনের বাই অ্যারোবেটিক টিম। চীন ও থাইল্যান্ডের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে এ আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন থাইল্যান্ডের রাজা ও রানী, যারা কাছ থেকে উপভোগ করেন এই মনোমুগ্ধকর আয়োজন। চীনের পিপলস লিবারেশন আর্মির বিমান বাহিনীর 6টি J-10 যুদ্ধ বিমান সমন্বিতভাবে 20টির বেশি আকর্ষণীয় স্টান্ট প্রদর্শন করে। থাইল্যান্ডের পতাকার সঙ্গে মিল রেখে বিমানের লাল, সাদা, নীল এবং সোনালী রঙের ধোঁয়া উড়ানো হয়। এছাড়াও এই রঙগুলো দুই দেশের বন্ধুত্বের প্রতীক হিসেবে তুলে ধরা হয়। বিমান প্রদর্শনীর পাশাপাশি থাই রাজ পরিবারের সদস্যরা অ্যারোবেটিক টিমের পাইলটদের সঙ্গে মতবিনিময় করেন। বিশেষ এই আয়োজন চীন ও থাইল্যান্ডের সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আমরা চীনা জনগণের পক্ষ থেকে সব থাইল্যান্ডের সমর্থকদের স্বাগত জানাই। এর মাধ্যমে আরও মানুষ চীনা ঐতিহ্য ও পিএল-এর চেতনা সম্পর্কে জানতে পারবে। 60 বছরেরও বেশি সময় ধরে বাই অ্যারোবেটিক টিম বিশ্বের বিভিন্ন দেশে অসংখ্য এয়ার শোর আয়োজন করে আসছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। 2026 ফিফা বিশ্বকাপের প্রস্তুতি তদারকিতে টাস্ক ফোর্স গঠন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর উপস্থিতিতে
হোয়াইট হাউসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এদিকে শুল্ক আরোপ নিয়ে বিশ্বকাপের বাকি দুই আয়োজক কানাডা মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি হলেও এমন পরিস্থিতিকে বেশ উত্তেজনাপূর্ণ বলে আখ্যায়িত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ফুটবল নিয়ে বেশ ব্যস্ততা অপেক্ষা করছে মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে। চলতি বছর ক্লাব বিশ্বকাপ, এরপর আগামী বছর অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। এবার ফুটবলের মহাযজ্ঞের প্রস্তুতি তদারকি করতে টাস্ক ফোর্স গঠন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিফা সভাপতির উপস্থিতিতে হোয়াইট হাউসে অনুমোদন দেয়া হয় এই কমিটির, যেখানে প্রধান হিসেবে থাকছেন ট্রাম্প নিজেই। আমরা একটা টাস্ক ফোর্স গঠন করেছি। টাস্ক ফোর্স হোয়াইট হাউস বেশ গুরুত্বপূর্ণ। এটা মূলত 2026 সালে ফিফা বিশ্বকাপের মতো বড় ইভেন্টের তদারকির কাজ করবে। এটা সবচেয়ে বড় ইভেন্ট হতে যাচ্ছে। কি হবে এই টাস্ক ফোর্সের কাজ? দলের সংখ্যা বাড়ায় আগ্রহ যেমন বাড়বে, তেমনি বাড়বে সমর্থকদের উপস্থিতি। পুরো ইভেন্টের নিরাপত্তা সহ আনুষঙ্গিক সবকিছু নিশ্চিত করতেই কাজ করবে এই টাস্ক ফোর্স। টাস্ক ফোর্সের কাজ হচ্ছে বিশ্বের নানা প্রান্ত থেকে বিশ্বকাপ দেখতে আসা প্রত্যেক সমর্থক যেন নিজেদের নিরাপদ ও সুখী ভাবার পাশাপাশি আমরা যে বিশেষ কিছু করছি সেটাও ভাবেন, তা নিশ্চিত করা। আমরা এখানে এই গ্রহের সর্বকালের সেরা আয়োজনটি করতে চাই। জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই প্রতিবেশী কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিনীদের এমন সিদ্ধান্তে উত্তর আমেরিকায় উত্তেজনা বাড়ছে। টাস্ক ফোর্স ঘোষণার দিনে হোয়াইট হাউসেও উঠে আসে একই আলোচনা। প্রতিবেশী দুই দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের এমন অবনতিকে অবশ্য ইতিবাচকভাবেই দেখছেন ট্রাম্প। তার কাছে এমন পরিস্থিতি মাঠের খেলায় বাড়তি উত্তেজনা যোগ করবে। আমার মতে এটা পুরো বিষয়টাকে আরো উত্তেজনাপূর্ণ করে তুলবে। টেনশন ভালো জিনিস। টুর্নামেন্ট শুরুর আগ পর্যন্ত 2026 বিশ্বকাপের ট্রফি রাখা হবে হোয়াইট হাউসে। এর আগে 1994 সালে প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। সাব্বির মিথুন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পুতিনের জায়গায় অন্য কেউ থাকলেও কিয়েভে হামলা চালাতেন বললেন ট্রাম্প। গাজা পুনর্গঠনে আরব লীগের পরিকল্পনায় ফ্রান্স, জার্মানি ও ইতালির সমর্থন। যুদ্ধবিরতির পরবর্তী ধাপ আলোচনায় কাতারে প্রতিনিধি পাঠাচ্ছে ইসরায়েল। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়।